এবং তারা সরকারের দ্বারা, রাজ্য সরকারের দ্বারা শুধু বঞ্চিত নয়, পীড়িত, শোষিত এবং আক্রান্ত। সংগ্রামী যৌথ মঞ্চে তাদের যতগুলি কর্মসূচিকে এই রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে আমাকে ডেকেছেন, আমি প্রত্যেকটা কর্মসূচিতে উপস্থিত থাকার চেষ্টা করেছি। রাজনৈতিক উদ্দেশ্যের বাইরে এবং ভোটের যে পাটিগণিতের অঙ্ক রয়েছে তার বাইরে দাঁড়িয়ে, এবং আমি কোন মঞ্চে দাঁড়িয়ে আমি যে মতাদর্শে বিশ্বাস করি, যে প্রতীকে আমি বিধায়ক নির্বাচিত হয়েছি, যে রাজনৈতিক দল আমাকে বিরোধী দলনেতার দায়িত্ব দিয়েছে, আমি সেই ব্যাপারে কখনোই আপনাদেরকে আমার মতাদর্শ জোর করে চাপিয়ে দিতে চাইনি। আমি মনে করেছি এই রাজ্যের বিরোধী দলনেতার ভূমিকা এটাই হওয়া উচিত, যারাই সরকারের দ্বারা আক্রান্ত, পীড়িত, শোষিত হবে, তিনি যে দলের হোক, যে ধর্মের হোক, যে বর্ণের হোক, তার ব্যক্তিগত পরিচিতি যাই হোক, তার পাশে রাজ্যের বিরোধী দলনেতাকে দাঁড়ানো উচিত। সেই কর্তব্য আমি পালন করে চলেছি। আপনাদের আমি হ্যাটস অফ জানাই। প্রায় 700 দিন হতে চলেছে আপনাদের এই লড়াই এবং সংগ্রাম। এই লড়াই সংগ্রামে আপনারা যে একা উপকৃত হবেন তা নয়, উপকৃত হবেন সমগ্র কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী এবং সাথে সাথে এই বাংলার কর্মপ্রার্থী, শিক্ষিত, বেকার যুবক যুবতী এবং অবসরপ্রাপ্ত সর্বস্তরের কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মীগণ। এই লড়াই আপনাদের যারা এতদিন পর্যন্ত এগিয়ে এনেছেন, কারণ আমরা স্বামী বিবেকানন্দের শিষ্য। স্বামীজি সবসময় বলে গেছেন, আমি বলে কিছু হয় না, আমিত্ব যার মধ্যে ঢুকবে তার ধ্বংস অনিবার্য। আমরা একটা টিম, আমি, ভাস্কর ঘোষ মহোদয়, অনিরুদ্ধ ভট্টাচার্য মহোদয়, সুদীপ চন্দ্র মহোদয়, সন্দীপ ঘোষ মহোদয়, চন্দন চ্যাটার্জি, চন্দন গোড়াই, অভিজিৎ রায় সহ এই সংগ্রামী যৌথ মঞ্চের প্রত্যেকটি নেতৃত্বকে হ্যাটস অফ জানাই, স্যালুট জানাই, শ্রদ্ধা জানাই, কৃতজ্ঞতা জানাই, অন্তর থেকে তাদেরকে বন্দন করি। আপনাদের দাবি অত্যন্ত লেজিটিমেট একটি ডিমান্ড। আপনাদের দাবি সমূহ এই রাজ্যের সময়ের ডাক। এই দাবি আমি মনে করি ইতিমধ্যে মুখে প্রকাশ না ঘটালেও এই রাজ্যের অত্যাচারিণী মুখ্যমন্ত্রী তিনি আজকে যে কয়েক দফায় ভিক্ষার মতো করে ছুড়ে দেওয়া 3%, 2%, 4% ইত্যাদি যে ঘোষণা করেছেন আপনারা পাচ্ছেন, সেটাও কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের এই আপোষহীন লড়াইয়ের ফল। কারণ এই যে মুখ্যমন্ত্রী অত্যাচারিণী পরিবারবাদ, ভ্রষ্টাচার যার একমাত্র এজেন্ডা, এই মুখ্যমন্ত্রী বারে বারে বলেছেন 2015 সালে যখন পে স্কেল রিভিশনের জন্য কমিটি তৈরি হয় মাননীয় অভিরূপ সরকারের নেতৃত্বে, যে কমিটিকে ইচ্ছা করে বছরের পর বছর ডিলে করানো হয়েছে রিপোর্ট দিতে। আমি একটা সময় বর্তমান শাসক দলের
কর্মচারী সংগঠন কিছুদিনের দেখার জন্য সৌভাগ্য হয়েছিল। আমি সেই সময়কালে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলেছিলাম যে আপনি 15 সালে পে স্কেল কেন আপনি কার্যকর করছেন না, কেন এরিয়ার দিচ্ছেন না, কেন কর্মচারীদের সঙ্গে এই ধরনের বৈমাতৃসুলভ আচরণ করছেন। উনি বলেছিলেন যে আমাকে ডক্টর অমিত মিত্র তদানীন্তন অর্থমন্ত্রী বলেছেন পে কমিশনের রিপোর্ট রেডি হয়নি, প্রস্তুত হয়নি। আমি বলেছিলাম আপনাকে মিথ্যে কথা বলা হয়েছে, আপনি ডাকুন অভিরূপ সরকার মহোদয়কে। ডাকেছিলেন ইনি, অভিরূপ বাবু বলেছিলেন আমার সামনে আমাকে অর্থ দপ্তর বলেছে রিপোর্ট জমা দিতে না, কারণ অর্থ দপ্তরে টাকা নেই, 10,000 কোটি টাকা ইয়ারলি ইনভলভমেন্ট বাড়বে। সেই রিপোর্ট 19 সালে যখন লোকসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবি হল, 18টা আসনে বিজেপি এবং 2টো আসনে কংগ্রেস জিতল। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেলেন, তিনি এই রিপোর্ট আংশিকভাবে কার্যকর করলেন। 2020 সালের জানুয়ারি মাসে নতুন পে স্কেল রিভিশন হলো, কিন্তু আপনারা এরিয়ার পেলেন না। পেনশনারদের যে দাবি ছিল সেই দাবি পূরণ হলো না। ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল সমকাজে সমবেতন তাদের দাবি ইগনোর করা হলো। অসম্পূর্ণ কিছুটা কার্যকর হলো, তাও 19-এর লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবি হওয়ার কারণে বাধ্য হয়ে তিনি ওইটুকু করলেন। তারপরে একাধিকবার বিধানসভার ফ্লোরে, সাংবাদিক সম্মেলনে, নবান্ন থেকে, রাস্তার মিটিং থেকে বারে বারে এই মুখ্যমন্ত্রী বলেছেন যে ডিএ টিএ কিছু হয় না, ডিএ বলে কিছু বিষয় নেই। আমি নতুন পে স্কেল দিয়েছি, তাতে ডিএ কে মার্চ করে দিয়েছি, ডিএ আমি স্বীকার করি না, ডিএ আমি দেব না। তারপরে 3%, 4% করে এই যে 10-12% আপনাদেরকে দিতে বাধ্য হয়েছে, তার ক্রেডিট কার্ড, তার ক্রেডিট সংগ্রামী যৌথ মঞ্চের। তাই হাল ছাড়বেন না বন্ধু, লড়াই চালিয়ে যান। এতগুলো শীত চলে গেছে, এতগুলো বর্ষা চলে গেছে, এতগুলো দাবদাহ কাটিয়ে ফেললেন। কতবার তুলে দিল, আবার বসলেন, কত মশার কামড় খেলেন। এমনকি আপনারা স্বার্থপর নন, আপনারা আরজি করের ওই বোনের জন্য গত 27 আগস্ট আপনারা অনেক সংগঠন কর্মসূচি ডেকেছিল। আপনারা সেদিন আপনারাও আলাদা করে আমাদের হাওড়া রেল স্টেশনে জমায়েত করে আপনারা ফর্শ রোড ধরে নবান্ন অভিযান করেছেন। হাজারে হাজারে সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যা শুভানুধ্যায়ীরা সেদিন নবান্ন অভিযান করেছে, মার খেয়েছেন, অত্যাচার হয়েছে। এই ভাই বসে আছে নিচে, এই ভাইকে জেলে পোড়া হয়েছে, আক্রান্ত হয়েছে। ভাস্কর বাবুকে এত নিচে নেমেছে, তাকে মিথ্যা মামলা দিয়ে তাকেও জেলে পোড়ার পরিকল্পনা এই অত্যাচারী সরকার, যারা ব্রিটিশের অত্যাচারকেও হার মানিয়ে দিয়েছে, আপনাদের উপরে করেছে। আপনারাও ধৈর্যের সঙ্গে লড়াইটা চালিয়ে যাচ্ছেন। দুটো শব্দ
আপনাদের আদর্শ, একটা হলো ধৈর্য, আর একটা হলো সহ্য। আপনারা অপরূপ দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের উপরে তার প্রশাসনকে অত্যন্ত নগ্নভাবে লাগিয়েছেন। আজকে ভাস্কর বাবু সহ আপনারা লিগ্যাল প্রোটেকশন পেয়েছেন। আবার শুরু করেছিলাম হ্যাটসঅপ দিয়ে, রিগার্ড দিয়ে জুডিশিয়ারিকে। আবার বলি, জুডিশিয়ারি ছিল বলে সুবীর সার দমন পীড়নমূলক ট্রান্সফারও স্থগিত করে দিয়েছে মহামান্য আদালত। এই লড়াই আপনারা চালিয়ে যান। রাজ্যের 2,33,27,000 মানুষের প্রতিনিধি, রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা আপনাদের সঙ্গে গতকাল ছিল, আজ আছে, আগামীকালও থাকবে। কিছুদিন আগে বিধানসভার উইন্টার সেশনে আমি যখন গ্রুপ ডি পেন্ডিং প্যানেল নিয়ে আওয়াজ তুলেছিলাম, সেদিন আমি আবারও বলেছিলাম স্যাট, যেটা স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল, সেই স্যাটকে অসম্পূর্ণ রেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কারণটা একটাই, আপনাদের লড়াইয়ের ফলে স্যাটে আপনারা জিতেছিলেন, দিয়ে আপনাদের ন্যায্য অধিকার স্যাট বলেছি। ডিভিশন বেঞ্চ, সিঙ্গেল বেঞ্চ, উচ্চ আদালত কলকাতাতেও আপনারা জয়যুক্ত হয়েছেন। আর সুপ্রিম কোর্টে আপনারা প্যাঁচের মধ্যে আটকে আছেন। আমি বলি, অন্ধকার যত গাঢ় হবে সূর্য তত তাড়াতাড়ি উঠবে। কবিগুরু বলে গেছেন, অন্ধকারের পিছনেই আলো লুকিয়ে থাকে। আজকে সুপ্রিম কোর্টেও মহামান্য বর্তমান প্রধান বিচারপতির নেতৃত্বে যাতে আইনি প্রক্রিয়া সরল হয়, মামলা দ্রুত ওঠে, আপনারা সহ গোটা ভারতবর্ষের লোক বিচার পায়, তার জন্য ব্যবস্থা আপনারা দেখছেন। আমরা আশাবাদী। সম্প্রতি কর্ণাটক হাইকোর্ট একটা অর্ডার দিয়েছে গ্র্যাচুইটি নিয়ে, প্রভিডেন্ট ফান্ড নিয়ে, ডিএ নিয়ে। আমার বিশ্বাস, এই মামলায় কোটি কোটি টাকা খরচ করে এই রাজ্য সরকার ডেটের পর ডেট ফেলতে পারে। আলটিমেটলি আপনাদের অধিকার, লফুল অধিকার কেড়ে নিতে তারা পারবে না। জয় আপনাদের দোরগোড়ায়। শুধু ঐক্যবদ্ধ থেকে আপনারা এই লড়াই চালিয়ে যাবেন, এই আশা করব। অসম্পূর্ণ স্যাটকে সম্পূর্ণ করার দাবি, যেখানে কর্মচারীরা প্রোটেকশন পাচ্ছেন না, তার জন্য বিরোধী দলনেতা হিসেবে আই রেজ মাই ভয়েস অন দ্য ফ্লোর অফ দি অ্যাসেম্বলি। আবারও তুলব, এই লড়াই চলছে, চলবে। অন্যদিকে দুটো প্রসঙ্গ আমি ছুঁয়ে যেতে চাই। আমাদের রাজ্যের আর্থিক অবস্থা কেমন কেমন করে গেলেন। উনি তো পুজোতে চাঁদা দিচ্ছেন, কত চাই? 80,000, এর পরের বছর 1 লক্ষ চাঁদা তিনি দিতেই আছেন। তার চাঁদার কোন সীমা পরিসীমা নেই। ইমাম মুয়াজ্জিম ভাতা দিয়েছেন, পুরোহিতদের বলছেন তোমাদেরও ভাতা দেব। চিন্তার কোনো কারণ নেই। বিধানসভা ভোটের পরে 500 টাকা লক্ষ্মীর ভান্ডার ছিল, লোকসভা ভোটের আগে 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার হয়েছে। আবার যদি দেখা যায় বিধানসভা ভোট টাইট হচ্ছে, আইপ্যাকের লোকজন খবর দেয়, তখন আবার হয়তো 500 বাড়বে। কিন্তু তিনি কি দেবেন না, তিনি দুটো কাজ করবেন না। একটা হচ্ছে কেন্দ্রীয় হারে দিয়ে তিনি দেবেন না, আরেকটা কি করবেন না, চাকরি তিনি করবেন না। তিনি সবাইকে ঢুকতে দেবেন, কাশ্মীরের জঙ্গিকে ঢুকতে দেবেন ক্যানিংয়ে,
বাংলাদেশের জঙ্গিকে ঢুকতে দেবেন মুর্শিদাবাদে, কিন্তু তিনি ঢুকতে দেবেন না কাকে? শিল্পকে ঢুকতে দেবেন না পশ্চিম বাংলায়। এই হচ্ছে আমাদের মাননীয়ার কর্মসূচি এবং নীতি এবং আদর্শ। এই রাজ্যের আর্থিক অবস্থা কেমন আমি শুধু 24-25-টাই একটু বলবো। এবছর যে অর্থবর্ষ শেষ হতে এখনো 3 মাস বাকি, কত টাকা ঋণ নিয়েছে এখন অব্দি? এই অর্থবর্ষে 91,689 কোটি টাকা ঋণ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। তার মধ্যে 79,727 কোটি টাকা মার্কেট বরোয়িং, 9,330 কোটি টাকা কেন্দ্রীয় সরকারের এনওসি নিয়ে রিজার্ভ ব্যাংক থেকে নিয়েছেন, আর আদার্স সোর্স থেকে ঋণ করেছেন 2,632 কোটি টাকা। 31 মার্চ 2024-এ ঋণের পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে 6,50,00,000 টাকা, 6,36.5 লক্ষ কোটি টাকা 2024-এর 31 মার্চ ঋণের পরিমাণ হয়েছে। এবং এই ঋণ পরিমাণ আমাদের মাথা পিছু পশ্চিমবঙ্গে ধার কত? একদিকে 1,000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার, বছরে 12,000 টাকা, অন্যদিকে 59,000 টাকা করে মাথা পিছু ঋণ করে দিয়ে গেছেন এই মুখ্যমন্ত্রী। কথায় কথায় আগের সরকার বলে, 15 বছর রাজত্ব করতে যাচ্ছে, এখনো আগের সরকার বলে। আপনারা দেখুন, আগের সরকারের ঋণ ছিল 1,97,000 কোটি টাকা, মাথা পিছু ঋণ ছিল 20,300 টাকা, আর এই মাননীয়া 12,000 টাকা বছরে লক্ষ্মীর ভান্ডার দিয়ে 80,000 না 85,000 ক্লাবকে চাঁদা দিয়ে মদ খাও আর নাচন কুদন করো, আর মাথা পিছু ঋণ 59,000 টাকা করে চাপিয়ে দিয়ে এই রাজ্যকে সর্বনাশ করে দিয়ে চলে গেলেন। এই মুখ্যমন্ত্রী ঋণ নিচ্ছেন আর রাজ্যে ভাতা এই রাজ্যটাকে ডোবাচ্ছেন। আপনাদের ঐক্যবদ্ধ আন্দোলন চাই, সাথে সাথে এমন কোন জায়গা নেই দুর্নীতি হয়নি। 100 দিন বলুন, আবাস যোজনা বলুন, মিড ডে মিল বলুন, সমগ্র শিক্ষা মিশন বলুন, অ্যানিমেল হাজবেন্ডারিতে ওই ছাগল মুরগি হাঁসের ছানাতেও চুরি করেছে এই সরকার। রেশন স্ক্যাম, এডুকেশন স্ক্যাম, রিক্রুটমেন্ট স্ক্যাম, পাবলিক সার্ভিস কমিশনের স্ক্যাম। অনেকে বলছেন 2 বছর জেল কাটার পরে মানিক তো বাইরে। হ্যাঁ, 7 বছরের জেল হবে। করাপশনের ইস্যুতে 2 বছর জেল কেটার পরে বাইরে তো বেরোবে। পানিশমেন্ট হয়নি এখনো, পানিশমেন্ট হবে। দে অল আর চার্জশিটে আপনারা কি জানেন? পার্থ চ্যাটার্জি, জ্যোতিপ্রিয় মল্লিক, মানিক ভট্টাচার্য, এদের সব প্রপার্টি অ্যাটাচমেন্ট হয়েছে। আপনারা কি জানেন? মাননীয় ভাইপোর আড়ালের দুলাল, মাননীয় পিসির আড়ালের দুলাল ভাইপো, তার সব প্রপার্টি লিফট অ্যান্ড বাউন্সের অ্যাটাচমেন্ট শুরু হয়েছে। আমতলার প্রপার্টি, কালীঘাটের প্রপার্টি, হরিশ মুখার্জি স্ট্রিটের প্রপার্টি, হরিশ চ্যাটার্জি স্ট্রিটের প্রপার্টি। আপনারা কি জানেন এদের সব অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে আছে? তাই এই দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে, এই আপাতমস্তক চোরেদের বিরুদ্ধে আমাদের আপনাদের বাংলার জনগণের লড়াই চলছে, চলবে। আপনাদের সরকারি কর্মচারী, শিক্ষক, পুলিশ কর্মচারী গত লোকসভাতে ভোট দিতে দেয়নি। ভাই, পুলিশের লোকেরা আপনাদের ওয়েলফেয়ার বলে
একটা সংস্থা তৈরি করেছি। আপনাদের নন গেজেটেড এবং অ্যাসোসিয়েশন তুলে দিয়েছে এই মুখ্যমন্ত্রী। আপনারা যে সমস্ত টেন্ডার ভোটের জন্য, ইডি ভোটের জন্য পোস্টাল ভোলে আবেদন করেছিলেন, আপনারা পাননি ব্যালট। অধিকাংশ জায়গায় ব্যালট দেওয়া হয়নি। হাজার হাজার অ্যাপ্লিকেশন পুলিশ ভাইদের ফেলে রেখেছে। তার কারণ তারা জানে যে স্থায়ী পুলিশ কর্মী বলুন, সরকারি কর্মচারী বলুন, শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী বলুন, এরা আর যাকে পারে ভোট দিক, এরা মমতা ব্যানার্জিকে ভোট দিতে পারে না। কারণ আমি বারে বারে দেখেছি কোন দলকে ভোট দেবেন আপনাদের বিষয়। যে আপনারা একটা জায়গায় এক, নো ভোট টু মমতা, নো ভোট টু মমতা। এই জায়গায় আপনারা এক, আপনারা পীড়িত, আপনারা লাঞ্ছিত। স্থায়ী একটাও রিক্রুটমেন্ট হয়নি, রিক্রুটমেন্ট হবেও না। কেন হবে না শুনে রাখুন। ৭৭টা কমিউনিটিকে মমতা ব্যানার্জি ভোটের জন্য ওবিসি করে দিয়ে গেছেন। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, তপব্রত ব্যানার্জির বেঞ্চ, তিনি বাতিল করে দিয়েছেন। এই ওবিসি তালিকা সুপ্রিম কোর্টে পড়ে আছে, সুপ্রিম কোর্ট স্টে লাগায়নি। এই জটিলতা যতক্ষণ না মেটাবে একটা রিক্রুটমেন্ট হবে না। এমনিতেও তো লাস্ট পিএসসি 15 সালে, লাস্ট এসএসসি 17 সালে সব জায়গায় নিয়োগ বন্ধ, নিয়োগ নাই। আর 100% রোস্টারও নেই। ক্যাজুয়াল কন্ট্রাকচুয়ালি এসসি এসটি ওবিসি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ এক্স সার্ভিসম্যান এক্স এনুমারেটর কোথাও রিজার্ভেশন নেই, সব কন্ট্রাকচুয়াল ক্যাজুয়ালি। চাকরি দিতে পারবে না, একটাও চাকরি দিতে পারবে না। লিখে রাখুন, আমি 3 বারের এমএলএ, 2 বারের এমপি, 3 বারের কাউন্সিলর ভোটে জিতি মমতা ব্যানার্জিকে হারিয়েছি। আবার দরকার হলে হারাবো, প্রয়োজন হলে আবার হারাবো। আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি। আর পরিশেষে সময় প্রায় শেষের দিকে, আমাদের 26,000 2016 যে প্যানেল, টিচিং নন টিচিং, এই ভাইরা বোনেরা, তাদের মধ্যে যারা যোগ্য বৈধ আতঙ্কে আছেন। কারণ সুপ্রিম কোর্টে এটা ধামাচাপা দেওয়া ছিল। বর্তমান প্রধান বিচারপতি 2টো হিয়ারিং করেছেন। আমি বৈধদের পক্ষে, অবৈধদের বিরুদ্ধে। গত 2 বার কোর্টের লাইভ ভিউ আপনারা দেখেছেন। তাতে প্রধান বিচারপতির বেঞ্চ বারে বারে বলছেন এসএসসি কে বৈধ আর অবৈধ আলাদা করে দিন। ডাল মে কুছ কালা হয় না, পুরা ডালই কালা হয়। এটা আমার কথা নয়, সর্বোচ্চ আদালতের কথা। এরা 6,000 চোরকে বাঁচানোর জন্য যারা ফাঁকা খাতা দিয়ে, ঘুষ দিয়ে, পাঠ্যকে টাকা দিয়ে, তৃণমূলের নেতারা আত্মীয় স্বজন এবং ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, এদের বাঁচানোর জন্য মরিয়া চেষ্টা করছে। আমি ইতিমধ্যে 2000 যারা বৈধভাবে চাকরি পেয়েছেন একটা গ্রুপ আমার সঙ্গে যোগাযোগ করেছে। আমি বলেছি কৌস্তবরা, তরুণ জ্যোতিরা আছে, আপনারা পারলে আরো অনেকে আছে, বিকাশ দ্বারাও আছে, সব্যসাচী ভাইরা আছে, আপনারা চলে যান। সংগ্রামী যৌথ মঞ্চ যেমন লড়াই করে এনেছে এই মন্দির তলায় নবান্ন ঢিল ছড়া দূরত্বে 3 দিনের ধর্ণা, কেউ দেয়নি, আদায় করে এনেছেন। একইভাবে এসএসসি অফিসের সামনে আপনারা বসুন, 2 তারিখ থেকেই বসুন, 1 তারিখ থেকেই বসুন। হাইকোর্ট বন্ধ থাকলেও ভ্যাকেশনের বেঞ্চে যান, আমরা পৌঁছে যাব। একটাও রাজনৈতিক কথা বলবো না, পতাকা নিয়ে যাব না। আমরা বৈধদের জন্য লড়াই করব।
মমতা ব্যানার্জি বৈধদেরকে শেষ করার জন্য, অবৈধদের বাঁচানোর জন্য এসএসসি কে দিয়ে সেগ্রিগেট করছে না। এত বড় অন্যায় আমরা মেনে নেব না। এ লড়াই আমাদের করতে হবে, এ লড়াইতে জিততে হবে। আপনাদের সঙ্গে ছিলাম, আছি, থাকবো। দিনের লড়াইতে কর্মচারী পরিষদ আপনাদের যৌথ মঞ্চের একটা অংশীদার, তাদের লিগ্যাল ব্যাটেলে আমি আছি, সাহায্য করছি। আমাকে ভাস্কর বাবু বলেছিলেন আমরাও পার্টি হব, আমি আর নাম বলছি না, ভারত বিখ্যাত বড় লয়ারদেরকে দেব। আপনি একটু পাশে থাকবেন, অর্থ লাগবে না, শুধু পাশে থাকবেন, যোগাযোগটা করিয়ে দেবেন। আমি আজও বলে যাচ্ছি, সংগ্রামী যৌথ মঞ্চ সুপ্রিম কোর্টে গিয়ে লড়াইতে পার্টি হোক, আমরা আছি, সবাই মিলে লড়বো, আমরা জিতবো, আমরা জিতবো। উই শ্যাল ওভারকাম, আমরা জিতবো, আমরা চলি সমুখ পানে। কে আমাদের রুখবে? রইবে যারা পিছুর তারে, কাঁদবে তারা কাঁদবে, মমতা কাঁদবে, কর্মচারী শিক্ষক পুলিশ কর্মী হাসবে। ভালো থাকবে। অসংখ্য ধন্যবাদ আমাদের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে। আমরা বারে বারে ওনাকে আমাদের কাছে পেয়েছি, পাশে পেয়েছি। উনি আশ্বস্ত করেছেন আগামী দিনে উনি পাশে থাকবেন। ওনাকে সংগঠনের